আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। সো আজকে আমরা HSC ICT চ্যাপ্টার 4 ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML এই অধ্যায়ের 2018 এবং 17 সালে আসা যে MCQ প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান এবং ব্যাখ্যা দেখব। সো প্রথমে 35 এ বলা হচ্ছে নিচের কোন ট্যাগের এলিমেন্ট থাকে না? আমরা জানি ট্যাগ হচ্ছে প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ হচ্ছে যেটা যার ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকবে। সো যাদের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ আছে তাদের অবশ্যই এলিমেন্ট থাকবে। আর যেগুলো এমটি ট্যাগ যাদের কোনো ক্লোজিং ট্যাগ নাই তাদের হচ্ছে কোনো এলিমেন্টও নাই। তাহলে এখানে আমরা এমটি ট্যাগ দেখতে পাচ্ছি বিআর এবং ইমেজ এই দুটো হচ্ছে এমটি ট্যাগ যাদের হচ্ছে ক্লোজিং নাই। সো এই দুটার হচ্ছে এলিমেন্টও নাই। এখানে আন্ডারলাইন ট্যাগ যেটা ইউ এটার হচ্ছে কি আছে ক্লোজিং আছে, সো এটার অবশ্যই কি আছে এলিমেন্ট আছে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে রোমান সংখ্যা 1 রোমান সংখ্যা 2। এরপরে 36 বলা হচ্ছে ওয়েব পেজের মধ্যে লিংক করার ট্যাগ কোনটি? আমরা জানি লিংক ট্যাগ হচ্ছে এই ট্যাগ। আমরা এই ট্যাগের সাহায্যে যে কোনো ওয়েবসাইটে বা ওয়েব পেজে আমাদের যে কোনো লিংক যুক্ত করতে পারি। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এ। আর বাকি যে আই দেওয়া আছে আই হচ্ছে ইটালিক ট্যাগ, এটা হবে না। এল আই হচ্ছে লিস্ট ট্যাগ, এটাও হবে না। আর হার্ফ হচ্ছে এই ট্যাগের অর্থাৎ লিংক ট্যাগের হচ্ছে অ্যাট্রিবিউট। ওকে, হার্ফ বলতে কোনো ট্যাগ নাই। এরপর উদ্দীপকটি পড়ো এবং 37 ও 38 নম্বর প্রশ্নের উত্তর দাও। বলা হচ্ছে দিদার ও তার বন্ধুরা মিলে একটি ওয়েবসাইট তৈরি করলো যেখানে ওয়েব পেজ সমূহ বহু স্তরে বিন্যস্ত। পরবর্তীতে ওয়েবসাইটটিকে ইন্টারনেটে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলো। বলা হচ্ছে ওয়েবসাইটটির স্ট্রাকচার কোনটি? আমরা জানি ওয়েবসাইটের স্ট্রাকচার হচ্ছে 4টা লিনিয়ার, হায়ারার্কিক্যাল, হাইব্রিড নেটওয়ার্ক। সো লিনিয়ার যে কাঠামো এখানে আমরা একটা ওয়েব পেজ থেকে আরেকটা ওয়েব পেজে যেতে পারি, অর্থাৎ আমরা পৃষ্ঠার মতো করে যেতে পারি এক পেজ থেকে আরেক পেজ। আর হাইব্রিড যেটা এটা হচ্ছে অনেকগুলা ওয়েব পেজের মানে অনেকগুলো ওয়েবসাইটের স্ট্রাকচারের কম্বিনেশন আমরা যেটা পাই সেটা হচ্ছে হাইব্রিড। এরপর হায়ারার্কিক্যাল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে এক স্তর আর একটা হচ্ছে বহু স্তর। আর নেটওয়ার্ক হচ্ছে এমন একটা কাঠামো যে কাঠামোতে তুমি একটা ওয়েব পেজ থেকে আরেকটা ওয়েব পেজে খুব সহজেই যেতে পারবে, যে কোনো ওয়েব পেজ থেকে যে কোনো ওয়েব পেজে সরাসরি যাওয়া যাবে। এটা হচ্ছে নেটওয়ার্ক। তাহলে আমরা যেহেতু বহুস্তর বলা হয়েছে তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে হায়ারার্কিক্যাল কাঠামো। এরপর গৃহীত পদক্ষেপ সমূহ হচ্ছে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা, ওয়েব পেজ সমূহ সমান করা, ওয়েবসাইট হোস্টিং করা। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে রোমান সংখ্যা 1 এবং রোমান সংখ্যা 3। ওয়েব পেজ সমূহ সমান করা বলতে এরকম কোনো বিষয় আমরা পড়ে আসিনি। যারা আমার ক্লাসগুলো করছো তোমরা তো জানো যে ওয়েব ডিজাইন পরিচিতির যে অংশগুলো সেখানে আমরা পড়ছিলাম ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা, ওয়েবসাইট হোস্টিং করা। ঠিক আছে? ওকে, এরপর ওয়েব পেজ ডিজাইন করা এটা পড়ছিলাম, কিন্তু ওয়েব পেজ সমূহ সমান করে এরকম কিছু আমরা পড়িনি। ওকে, এরপর দেখো 17 সালের প্রশ্ন। প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা ট্যাবলের কোড দেওয়া আছে, এই কোডটা আমাদেরকে দেখে সঠিক অ্যান্সারটা দিতে হবে। ওপেনিং ট্যাবল, ক্লোজিং ট্যাবল, এখানের মধ্যে টিয়ার আছে দুইটা। এই যে ওপেনিং টিয়ার, ক্লোজিং টিয়ার, ওপেনিং টিয়ার, ক্লোজিং টিয়ার, তার মানে এখানে আমাদের দুইটা রো হবে। দুইটা রো এর মধ্যে কি কি ডাটা আছে দেখো। প্রথম রো এর মধ্যে এ এবং বি ডাটা আছে, পরবর্তী রো এর মধ্যে সি এবং ডি ডাটা আছে। ঠিক আছে? ওকে, অলরাইট। তাহলে এই যে ওপেনিং ট্যাবল এবং ক্লোজিং ট্যাবলের মধ্যে দুইটা টিয়ার, তার মানে হচ্ছে আমাদের দুইটা রো হবে আর ডেটা হবে টোটাল 4টা। একটা হচ্ছে এ, বি, সি, ডি, টোটাল 4টা ডেটা হবে। তাহলে দেখো এখানে ট্যাবলের মধ্যে, ওপেনিং ট্যাবলের মধ্যে কোনো বর্ডার দেওয়া নাই। তাহলে আমরা জানি যে যদি ট্যাবলের মধ্যে কোনো বর্ডার অ্যাট্রিবিউট ইউজ না করা হয়, বর্ডার ইকুয়াল 1 2 3 এরকম কোনো ভ্যালু যদি দেওয়া না হয়, সেক্ষেত্রে আমাদের যে ট্যাবলের আউটপুটটা আসবে সেই ট্যাবলের আউটপুটে কোনো কি থাকবে না, কোনো বাউন্ডারি থাকবে না, কোনো বর্ডার থাকবে না। তাহলে যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি খতে বর্ডার দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা ভুল। এটা হবে না। অনেকে হচ্ছে এটা সঠিক অ্যান্সার দিয়ে আসবে না, এটা হবে না, কারণ আমাদের ওপেনিং ট্যাবলে কোনো কি দেওয়া নাই, বর্ডার দেওয়া নাই। এটা ভালো করে মাথায় রাখবা। ঠিক আছে? ওকে, এরপর ক যে প্রশ্নটা সেখানে আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি। দেখো এখানে হচ্ছে লম্বভাবে একটা দাগ দেওয়া আছে। এই যে লম্বভাবে তো দাগ হবে না, যদি আমরা রো কে ভাগ করি তাহলে আমরা প্রস্থের দিক থেকে ভাগ করব। ঠিক আছে? আমরা প্রস্থের দিক থেকে ভাগ করব, তাহলে এইভাবে করে হবে না। ওকে, এরপর গ যেটা আছে এটাও সেম, তাহলে ক এবং খ দুইটাই সেম। তাহলে এই দুইটা হচ্ছে ভুল। এবং খ আমাদের এই জন্যই ভুল কারণ খ এর মধ্যে চারিদিকে কি দেওয়া আছে, বর্ডার দেওয়া আছে। তাহলে সঠিক অ্যান্সার হবে হচ্ছে ঘ। কেন ঘ? কারণ দেখো এ বি এদের মাঝে কোনো বর্ডার নাই, এবং এ বি হচ্ছে প্রথম রো, সেকেন্ড রো এর জন্য একটা কি আসছে আমাদের, দাগ আসছে। ঠিক আছে? তো সেকেন্ড রো এর জন্য আমাদের একটা দাগ আসছে, এরপর হচ্ছে সিডি। ওকে, এরপর আমরা সেকেন্ড রোটা পাচ্ছি। অলরাইট, আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ঘ। এরপর লিঙ্ক ট্যাগ কোনটি? একটু আগে পড়ে আসলাম, ওপেনিং এ এবং ক্লোজিং এ হচ্ছে আমাদের লিঙ্ক ট্যাগ, যার সাহায্যে আমরা ওয়েব পেজে বিভিন্ন লিঙ্ক যুক্ত করতে পারি। এরপর বলা হচ্ছে ইউআরএল এর অংশগুলো হলো কি কি? প্রোটোকল নেম, হোস্ট নেম, ডাইরেক্টরি নেম, তিনটাই হচ্ছে কারেক্ট। তোমরা ভালো করে মুখস্থ করে ফেলো, এই তিনটাই হচ্ছে তোমার ইউআরএল এর অংশ। এরপর সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি? সবচেয়ে বড় হেডিং ট্যাগ হচ্ছে H1 আর সব থেকে ছোট হচ্ছে H6। তোমরা দেখবা অনেকগুলো প্রশ্নে H6 এটাও আসে, সব থেকে ছোটও আসে। তো ভালো করে খেয়াল রাখবা, সব থেকে বড় হচ্ছে H1 হেডিং ট্যাগ
আর সবথেকে ছোট হচ্ছে H6। এরপর HTML এ পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন হচ্ছে HTML, HTM এই দুইটা। আমরা যেকোনো ফাইলের শেষে তুমি কোড করার পরে দেখবা যেকোনো ফাইলের শেষে HTML তোমার এক্সটেনশন থাকে অথবা HTM থাকে, দুইটাই কারেক্ট, ডক হবে না। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার রোমান সংখ্যা 1, রোমান সংখ্যা 2। এরপরে বলা হচ্ছে আমাদের কন্টেইনার ট্যাগ হলো BROLIMG। তাহলে BR হচ্ছে একটা এমটি ট্যাগ, এটা কন্টেইনার ট্যাগ নয়। IMG হচ্ছে ইমেজ ট্যাগ, এটাও একটা এমটি ট্যাগ, যেটা কন্টেইনার ট্যাগ নয়। কন্টেইনার ট্যাগ হচ্ছে অর্ডার লিস্ট, এটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে OL অর্থাৎ অর্ডার লিস্ট, যেটা একটা কন্টেইনার ট্যাগ। তাহলে ক হবে না, খ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, এই যে OL। ওকে, এরপর বলা হচ্ছে ওয়েব ব্রাউজার হলো গুগল ক্রোম, সাফারি, ইউটিউব। ইউটিউব তো কখনোই হচ্ছে কিনা ওয়েব ব্রাউজার না, ওয়েব ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম, সাফারি। তোমরা ওয়েব ব্রাউজারগুলো একটু ভালো করে মুখস্থ রাখবা। ঠিক আছে, এখানে দেখো মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, সাফারি, ইন্টারনেট এক্সপ্লোরার, ওপেরা মানে ইউসি ব্রাউজার, এগুলো হচ্ছে সবগুলো ওয়েব ব্রাউজার। ওকে, এরপর 46 বলা হচ্ছে নিচের কোনটি হেডিং ট্যাগের সাইজ সবচেয়ে ছোট। এই যে একটু আগে পড়ে আসলাম, হেডিং এর সব থেকে বড় হচ্ছে H1 আর সব থেকে ছোট হচ্ছে H6। আমরা জানি হেডিং হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত, ক্রমান্বয়ে হচ্ছে কি ছোট হয়। H1 সব থেকে বড়, H2 আরেকটু ছোট, H3 আরো ছোট, এভাবে করে ছোট হতে হতে H6 পর্যন্ত সব থেকে ছোট। ওকে, এরপর বলা হচ্ছে নিচের উদ্দীপকটি পড়ো এবং 47 ও 48 নং প্রশ্নের উত্তর দাও। নীরব নতুন ওয়েব ডেভেলপার, সে HTML ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করে এবং হাইপারলিংকের কাজ করে। নীরব উদ্দীপকের কাজ করতে নিচের কোন ট্যাগ ব্যবহার করবে? তাহলে যেহেতু সে হাইপারলিংক এর কাজ করে, তাহলে আমরা এখানে ওপেনিং এ, ক্লোজিং এ, এই ট্যাগের সাহায্যে আমরা লিঙ্ক যুক্ত করে থাকি। দেখো লিঙ্ক থেকে কতগুলো প্রশ্ন আসছে, ইতিমধ্যে আমরা 3-4টা পড়ে ফেলছি। ওকে, এরপর নীরব যে পদ্ধতিতে কাজ করেছে তার সুবিধা, ওয়েবসাইটের একটা পেজের এক অংশের সাথে একই পেজের অন্য অংশের লিঙ্ক করা যায়, ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যায়, এক ওয়েবসাইটের সাথে অন্য সাইটের হচ্ছে লিঙ্ক করা যায়। হ্যাঁ, লিঙ্ক ট্যাগের সাহায্য হচ্ছে আমরা যে কোনো ওয়েব পেজের যে কোনো কন্টেন্টকে, আমরা যে কোনো কিছুকে একটা পেজ থেকে আরেকটা পেজে মানে কি করতে পারি, আমরা লিঙ্ক ট্যাগের সাহায্যে যেতে পারি, বা যে কোনো ওয়েব পেজ বা যে কোনো বিষয়কে আমরা যে কোনো পেজে লিঙ্ক ট্যাগের সাহায্যে যুক্ত করতে পারি। ঠিক আছে, অলরাইট, তাহলে তিনটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এরপর 49 বলা হচ্ছে ফন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়। তাহলে ফন্টের যদি আমরা নাম পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের ব্যবহার করতে হবে হচ্ছে নেম অ্যাট্রিবিউট, সরি ফেস অ্যাট্রিবিউট ইউজ করতে হবে ফেস। কারণ আমরা জানি ফন্ট ট্যাগের হচ্ছে অ্যাট্রিবিউট 3টা স্পেসিফিক। ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে কয়টা? 3টা। কি কি? ফেস, সাইজ, কালার, এই 3টা ছাড়া আর অন্য কোনো কি নাই, ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট নাই। তাহলে সাইজ হচ্ছে লেখা বড় করার জন্য, ফন্ট হচ্ছে ফন্ট না, এই যে ফন্ট, এটা ভুল দিছে, এটা হচ্ছে ফন্ট ট্যাগ, তো ফন্ট ট্যাগই ঠিক আছে, ফন্ট না। অ্যাট্রিবিউট হচ্ছে 3টা, ফেস, সাইজ, কালার। সাইজ হচ্ছে লেখা বড় করার জন্য, ফেস হচ্ছে নেম পরিবর্তন মানে ফন্ট পরিবর্তন করার জন্য, অর্থাৎ তোমার লেখার ডিজাইন চেঞ্জ করার জন্য, আর কালার হচ্ছে তোমার লেখার কালার চেঞ্জ করার জন্য। তাহলে অ্যাট্রিবিউট এই 3টা মুখস্থ রাখবো, এটা থেকে প্রশ্ন আসে। এরপর HTML এর উদ্ভাবক হলেন কে? টিম বার্নার্স-লি, এটা আমরা জানি। ওয়েব পেজের অ্যাড্রেসকে কি বলে? ওয়েব পেজের অ্যাড্রেসকে হচ্ছে ইউআরএল বলে। কি বলে? ইউআরএল। এটা থেকে আগেও প্রশ্ন আমরা দেখছি, 2019 সালে যতগুলো প্রশ্ন আমরা সলভ করি সেখানেও এটা ছিল, সেখানে আমরা পড়ছি। ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। অনেক জায়গায় দেখবা ইউনিফর্মের পরিবর্তে ইউনিভার্সালও থাকতে পারে। এরপর ডিএনএস এর পূর্ণরূপ কি? ডোমেইন নেম সিস্টেম। এই যে আমাদের গ সঠিক অ্যান্সার, ডোমেইন, গ না সরি, এই যে এই খ খ ডোমেইন নেম সিস্টেম। ডি দিয়ে হচ্ছে ডোমেইন, এন দিয়ে হচ্ছে নেম, আর এস দিয়ে হচ্ছে সিস্টেম, ডোমেইন নেম সিস্টেম। এরপর 53তে বলা হচ্ছে একটি পেজের সাথে অন্য পেজের সংযোগকে এইচটিএমএল এর ভাষায় কি বলে? এটা হাইপারলিংক বলে। শুধু লিঙ্ক বলবা না, হাইপারলিংক যদি থাকে সেক্ষেত্রে হাইপারলিংক বলবা, আর যদি শুধু লিঙ্ক থাকতো তখন আমরা লিঙ্ক বলতাম। ক্লিয়ার কথা? যদি তোমাকে হাইপারলিংক, লিঙ্ক দুইটা একসাথে দেয় তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে হাইপারলিংক। আর যদি তোমাকে শুধু লিঙ্ক দেয়, হাইপারলিংকটা প্রশ্নে না থাকে, উত্তরে না থাকে, সেক্ষেত্রে তোমরা হাইপারলিংক না তো লিখার কোনো অপশন নাই, শুধু আমরা লিঙ্ক লিখবো। ঠিক আছে, যেহেতু হাইপারলিংক দেওয়া আছে আমাদের সঠিক অ্যান্সার হবে হাইপারলিংক, লিঙ্ক হবে না। এরপর 54তে বলা হচ্ছে ফন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়। তাহলে ফন্টের নাম পরিবর্তন করতে আমাদের যে অ্যাট্রিবিউট ইউজ করা সেটা হচ্ছে ফেস। একটু আগে এটা আমরা সেম প্রশ্ন পড়ে আসছি। দেখো ফন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? ফেস। এখানে হচ্ছে কি ফেস। আমি আবারও বলছি ফন্টের অ্যাট্রিবিউট 3টা, ফেস, সাইজ, কালার, এই 3টা ছাড়া, আর বাকিগুলো হচ্ছে ইনভ্যালিড কোয়েশ্চেন। তাহলে এখানে দেখো ফেস, সাইজ, কালার 3টাই দেওয়া আছে, এই 3টা হচ্ছে অ্যাট্রিবিউট। নাম পরিবর্তনের জন্য ফেস ইউজ করা হয়, সাইজ বড় করার জন্য সাইজ অ্যাট্রিবিউট ইউজ করা হয়, কালার পরিবর্তন করার জন্য কালার অ্যাট্রিবিউট ইউজ করা হয়। নেম হচ্ছে এটা আমাদের প্রশ্নের মধ্যে নাই, মানে
ফন্টের মধ্যে এরকম কোনো অ্যাট্রিবিউট নাই। ওকে, এরপরে আমরা এখানে পাচ্ছি আইএসপি এর পূর্ণরূপ কি? আইএসপি এর পূর্ণরূপ হচ্ছে আই দিয়ে ইন্টারনেট, এস দিয়ে হচ্ছে সার্ভিস, পি দিয়ে হচ্ছে প্রোভাইডার। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যারা আমার ক্লাসগুলো করে আসছো তোমরা এগুলা সবগুলাই জানো। এরপর 56 হচ্ছে টেবিলের সেলের ব্যাকগ্রাউন্ড কালার কোন ট্যাগে হলুদ। তাহলে একটু ভালো করে খেয়াল করবা, টিআরে কখনো সেলের কাজ হয় না, ট্যাবলেও কখনো হচ্ছে কি তোমার কি হবে না, সেলের কাজ হবে না। এটা আমরা 2019 সালের সকল বোর্ডে প্রশ্নের একটা প্রশ্ন সলভ করে আসছি। টিআরে হবে না, শুধুমাত্র টিডিতে হবে। সেল যখন তোমাকে বলবে সেলের, যদি সেলের কালার চেঞ্জ করতে বলে, সেল বলতে স্পেসিফিক একটা মানে ডেটার কালার, সেল বলতে কি স্পেসিফিক কোনো একটা ডেটার কালার যদি তোমাকে চেঞ্জ করতে বলে সেক্ষেত্রে, বা কোনো একটা ডেটার যে পেছনের ব্যাকগ্রাউন্ড কালার সেটা যদি তোমাকে চেঞ্জ করতে বলে, তখন তুমি মাথায় খেয়াল রাখবা টিডি। সেল মানে হচ্ছে কি টিডি, টিআর ট্যাবল এগুলো হবে না। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে গ, টিডি ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়াল হচ্ছে কি ইয়েলো ভ্যালু দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার গ। ওকে, তাহলে আমি আবারও বলছি, তুমি যখন সেল বলবে তখন তুমি টিডি হিসাব করবা, টিআর ট্যাবল এগুলো হিসাব করবা না। এরপর ডট ইদো দ্বারা কোন ধরনের ডোমেইন নেমকে বোঝাই? শিক্ষামূলক ডোমেইন নেমকে বোঝাই। আমরা ডট ইদো দ্বারা হচ্ছে শিক্ষাকে বুঝি, ডট কম দ্বারা হচ্ছে কমার্শিয়াল যে বিষয়গুলো আছে, ব্যবসায়িক যে প্রতিষ্ঠানগুলো সেগুলোকে আমরা বুঝি। এরপর হচ্ছে ডট ওআরজি, ওআরজি মানে হচ্ছে অর্গানাইজেশন যেগুলো আছে এগুলোকে আমরা বুঝি। সেগুলা আমার ক্লাসে দেওয়া আছে, আগের লেকচারগুলোতে একটু দেখে নিও। এরপর নিচের উদ্দীপকটি অনুসারে আমাদের 58 ও 59 নং প্রশ্নের উত্তর দিতে হবে। বলছে একটি ওয়েবসাইটের 4 নম্বর পেজে এই যে 300x300 সাইজের পিক ডট জেপিজি নামের একটি ছবি সংযুক্ত রয়েছে। তবে সমস্যা হলো সাইটটির এক পেজ হতে অন্য পেজে যাওয়া যাচ্ছে না। তাহলে এক পেজ থেকে আরেক পেজে যাওয়া যাচ্ছে না, কিন্তু একটা হচ্ছে ছবি আমাদের 4 নম্বর পেজে কি আছে, সংযুক্ত আছে। তাহলে বলা হচ্ছে সাইটটির সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ট্যাগ। সিম্পল, আমরা 4 নাম্বার পেজের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা যদি আমাদের প্রথম পেজে কি করে দেয়, যুক্ত করে দেয়, বা প্রত্যেকটা পেজে যদি আমরা 4 নাম্বার পেজে কি করে দেয়, যুক্ত করে দেয়, বা ছবির যে লিঙ্কটা সেটা যদি প্রত্যেকটা পেজে যুক্ত করে দেয়, তাহলে খুব সহজে আমরা একটা পেজ থেকে আরেকটা পেজে যেতে পারবো। তাহলে এটা এই সমস্যার সমাধান করা যায় লিঙ্ক ট্যাগের সাহায্যে, হাইপার লিঙ্কের সাহায্যে। তাহলে হচ্ছে ওপেনিং এবং ক্লোজিং হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, হাইপার লিঙ্ক সঠিক অ্যান্সার। অনেকের হচ্ছে হাইপার লিঙ্ক এবং লিঙ্ক নিয়ে একটু কনফিউশন থাকে। আমি তোমাদেরকে আবারও বলছি, যদি তোমার প্রশ্নে হাইপার লিঙ্ক অ্যান্সার থাকে, হাইপার লিঙ্ক, তুমি হাইপার লিঙ্ক বলবা। আর যদি হাইপার লিঙ্কটা না থেকে শুধুমাত্র তোমাকে লিঙ্ক দেয়, তখন তুমি লিঙ্ক অ্যান্সার করবা, সিম্পল। এরপর এরপর হচ্ছে 59 বলা হচ্ছে 4 নম্বর পেজের জন্য প্রযোজ্য এইচটিএমএল কোড কোনটি? তাহলে খুবই সিম্পল, ইমেজ এসআরসি, এটা হবে না, এরকম কোনো কিছু আসলে নাই। এরপর আমাদের এখানে দেখতে পাচ্ছি ইমেজ এসআরসি, এই যে এটা হবে ইমেজ এসআরসি ইকুয়াল, আমরা জানি অ্যাট্রিবিউটে ইকুয়াল দিতে হয়, তারপর ভ্যালু দিতে হয়। তাহলে ভ্যালু দিছে হচ্ছে আমাদের পিক ডট জেপিজি, এরপর হাইট দিছে 300, উইডথ দিছে 300। ঠিক আছে, খটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, এরপর ইমেজ এসআরসি, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এসআরসি ইকুয়াল হচ্ছে পিক ডট জেপিজি, এরপর হাইট দিছে হচ্ছে 300, উইডথ দিছে হচ্ছে 300। এটাও তো হচ্ছে সেম, হ্যাঁ, কোনো পার্থক্য তো আসলে নাই এর মনে হয় এই দুটার মধ্যে, না? এই দুটার মধ্যে কোনো পার্থক্য নেই, মনে হয় সেম প্রশ্ন আবার রিপিট হয়েছে, এটা একটা টাইপিং মিস্টেক হতে পারে। এরপর ইমেজ এসআরসি ইকুয়াল এটা। এরপর দেখো হাইট, হাইট দেওয়ার পর ইকুয়ালের মধ্যে কোনো ডাবল কোটেশনের মধ্যে ভ্যালুটা দেয় না, তাহলে এটা ভুল। উইথ দিয়েও হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে কোনো ভ্যালু দেয় না, এটাও ভুল। ঠিক আছে, এখানে হচ্ছে খ এবং গ দুইটাই সেম দেখা যাচ্ছে, আসলে কোনো পার্থক্য আমরা এখানে দেখতে পাচ্ছি না। যেহেতু আমরা এখানে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না, দুইটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো আমরা হচ্ছে খটা নিব। অবশ্যই এখানে যে কোনো একটা ভুল, যে খ এবং গ এর মধ্যে কিছু না কিছু হচ্ছে কি পার্থক্য থাকবে, ভুল থাকবে। যদি এখানে সেম দিয়ে দিছে, সো এটা আমরা এটা বুঝে নিব আর কি। ঠিক আছে, আমাদের সঠিক অ্যান্সার হবে হচ্ছে খ। ওকে, এরপরে আমাদের সাইডে বলা হচ্ছে ওয়েবসাইটে ছবি সংযুক্ত করার উপযুক্ত ফরম্যাট হলো জেপিজি, আইএমজি, ডট পিএনজি। তাহলে হচ্ছে উপযুক্ত আমাদের যেই হচ্ছে তোমার কি মানে ফরম্যাট যেগুলো শেষে যে এক্সটেনশনগুলো থাকে সেগুলোর মধ্যে কি কি থাকে, সেগুলোর মধ্যে হচ্ছে তোমার থাকতে পারে আমাদের জেপিজি, ডট পিএনজি, ডট আইএমজি বলতে কিছু থাকতে পারে না, ডট জেপিজি থাকবে, ডট পিএনজি থাকবে। ঠিক আছে, তাহলে সঠিক ফরম্যাট বা সঠিক এক্সটেনশন হচ্ছে ছবির এই যে রোমান সংখ্যা 1 এবং রোমান সংখ্যা 3, আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে খ। ওকে, এখানে আরো দেওয়া আছে দেখো জেপিজি, তারপর গিফ, আমরা অনেক সময় গিফ পাঠাই মেসেঞ্জারে, ডট বিএমপি এগুলো পাঠাই, তারপর ডট পিএনজি। ঠিক আছে, এগুলো ভালো করে একটু মুখস্থ করে রাখো, যদিও জেপিজি এবং পিএনজি থেকে প্রশ্ন আসে, তারপরে একটু ভালো করে দেখে রাখো। 61তে বলা হচ্ছে এইচটিএমএল ট্যাগের চিহ্ন কোনটি? তাহলে এইচটিএমএল ট্যাগের চিহ্ন হচ্ছে এটা, এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট, যেটা কৌণিক বন্ধনী এটা, আর বাকিগুলো আমরা এইচটিএমএল ইউজ করি না। ঠিক আছে,
এরপর HTML কোড পি দিয়ে হচ্ছে এখানে কি লিখছে এই যে এইচ, এরপর সুপারস্ক্রিপ্ট দিয়ে ওপেনিং সুপ ক্লোজিং সুপের মধ্যে আমাদের টুটাকে লিখছে, এরপর আমাদের জিরো দিছে। ওকে, তাহলে এটা কি হবে, যেহেতু সুপারস্ক্রিপ্টের মধ্যে টু আছে তার মানে টুটা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে। যদি এখানে সুপ না হয়ে সাপ হতো তাহলে টুটা কি থাকতো, নিচে থাকতো। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে হচ্ছে ক। তোমার যে ভ্যালুটাকে হচ্ছে সুপ ওপেনিং সুপ ক্লোজিং সুপের মধ্যে রাখা হবে সেই ভ্যালুটা উপরে চলে যাবে। তাহলে এইচ এর পরে হচ্ছে টুটা উপরে চলে যাবে, এরপর জিরোতে যেমন আছে তেমন বসে যাবে। তাহলে এইচ স্কোয়ার জিরো সঠিক অ্যান্সার। এরপর অনেকেই হচ্ছে এটা ভুলে এই যে H2O দিয়ে ফেলবে, বুঝছো? এটা করা যাবে না। এখানে হচ্ছে তুমি যেহেতু সুপের মধ্যে রাখছো তো তুমি টুটাকে উপরে দিবা। যদি সাপ হতো তখন এই যে আমাদের H2O অ্যান্সার হতো, মানে টুটা নিচে থাকতো। ওকে, এরপর নিচের কোনটি ফাঁকা টেক, তো নিচের কোনটি হচ্ছে ফাঁকা ট্যাগ। দেখো এখানে আমাদের যে টিএইচ এটা হচ্ছে আমাদের কি কন্টেইনার ট্যাগ, টিডিও কন্টেইনার ট্যাগ, এমফাসাইজ ও কন্টেইনার ট্যাগ। তাহলে আমাদের ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ, ফাঁকা ট্যাগ বলতে ওই যে এমটি ট্যাগের বাংলা হচ্ছে কি, মানে এমটি ট্যাগকে যদি আমরা বাংলায় বলি এমটি এর অর্থ কি বাংলাতে ফাঁকা, তাহলে ফাঁকা ট্যাগ হচ্ছে বিআর ট্যাগ। ঠিক আছে, এরপর 64 বলা হচ্ছে কোনটি ওয়েব ব্রাউজার। দেখো একটু আগে এটা পড়ে আসছি আবার আসছে। তাহলে ওয়েব ব্রাউজার হচ্ছে কি ক্রোম, স্কাইপি, ভাইবার, ফেসবুক এগুলো কি না ওয়েব ব্রাউজার না, ওয়েব ব্রাউজার হচ্ছে ক্রোম। এই যে মোজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, সাফারি, ইন্টারনেট এক্সপ্লোরার, ওপেরা মিনি ইউসি ব্রাউজার। ওকে, তাহলে আমরা প্রায় হচ্ছে 17 প্রশ্নগুলো শেষ, আর কয়েকটা আছে। HTML এর বৈশিষ্ট্য হলো একটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি, নিরাপত্তা ব্যবস্থা উন্নত, HTML নিজেকে হচ্ছে বর্ধিত করার ক্ষমতা রাখে, কোড লিখতে সিনট্যাক্স মনে রাখতে হয়। তাহলে উপরে তিনটাই হচ্ছে আমাদের কি, এইটি ইউজার ফ্রেন্ডলি, আমাদের কোড লিখতে সিনট্যাক্স মনে রাখতে হয়, এটাও কিন্তু আছে HTML এর সুবিধার মধ্যে, বৈশিষ্ট্যের মধ্যে। ঠিক আছে, আমাদের কোড লেখার সময় কিন্তু সিনট্যাক্স HTML সিনট্যাক্স গুলো মাথায় রাখতে হয়, এটাও কিন্তু আছে। কিন্তু এখানে সঠিক অ্যান্সার দিচ্ছে আমাদের এটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি, এটা ঠিক আছে। মানে তুমি এটা ইউজার সহজেই তার মতো করে হচ্ছে এটা কি করতে পারে, ব্যবহার করতে পারে। বাট এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের HTML লিখতে যে সিনট্যাক্স মনে রাখতে হয়, এটা হচ্ছে HTML এর অসুবিধা। ঠিক আছে, এখানে আসলে মূলত বৈশিষ্ট্য বলতে সুবিধাকে বুঝাইছে। আমাদের যদি এখানে বলা হতো অসুবিধা, আমি এই জন্যই বলছিলাম যে কিরে, যে দুইটা তো দুইটাই তো কারেক্ট, যে এটি ইউজার ফ্রেন্ডলি আবার আমাদের HTML লিখতে সিনট্যাক্স মনে রাখতে হয়। তাহলে এখানে বৈশিষ্ট্য বলতে বুঝাইছে তার সুবিধাগুলোকে, যে নিচে সুবিধাগুলো দেওয়া আছে। ঠিক আছে, আর এখানে যদি আমাদেরকে অসুবিধা বলতো সেক্ষেত্রে আমাদের লিখতে হতো HTML লিখতে আমাদের সিনট্যাক্স মনে রাখতে হয়, মানে HTML কোড লিখতে আমাদের HTML এর যে সিনট্যাক্স গুলো আছে, নিয়ম কানুন গুলো আছে, সেগুলো মনে রাখতে হয়। ঠিক আছে, সিনট্যাক্স মানে হচ্ছে কোন একটা প্রোগ্রামিং ভাষা লিখার নিয়ম কানুন। তাহলে এখানে যেহেতু বৈশিষ্ট্যের মধ্যে সুবিধা বোঝাচ্ছে, তাহলে এটি ইউজার ফ্রেন্ডলি এবং ওপেন টেকনোলজি। ওকে, যে ট্যাগে শুরু আছে কিন্তু বিষয়বস্তু ও শেষ থাকে না তাকে কি বলে, এটা এমটি ট্যাগ, মানে এমটি বলতে কি খালি ট্যাগ। ওকে, তাহলে আমাদের 2017 সালের প্রশ্ন শেষ, 2018 প্রশ্ন শেষ। গত লেকচার আমরা 2019 সালের যতগুলা বোর্ড আসছে সবগুলা বোর্ডের এমসিকিউর সমাধান দেখি। সো ক্লাসটা তোমরা করে নিও। তোমরা এই ক্লাসগুলো করলে যারা হচ্ছে ক্লাস এখনো পর্যন্ত এই চ্যাপ্টারটা পড়োনি, তোমরাও খুব সহজেই তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো হচ্ছে সমাধান করতে পারবে ইনশাল্লাহ। তো পরবর্তী ক্লাস আমরা 2016 সালের এগুলো দেখবো। এগুলো দেখার পরে আমাদের 2000 মাদ্রাসা বোর্ডের মনে হয় কিছু প্রশ্ন আছে, এগুলো দেখলে আমাদের HTML অংশ থেকে, মানে ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML অংশ থেকে সবগুলা বোর্ডের এমসিকিউ সমাধান ক্লাস শেষ হয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, পরবর্তী ক্লাস আবারও দেখা হবে। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফ্রেন্ডদেরকে ক্লাসটা অবশ্যই শেয়ার করে রাখবে এবং জানিয়ে রাখবে। সো পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালাম।